আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এল ক্লাসিকোতে বার্সা জিতেছে, রিয়াল মাদ্রিদকে 2-1 ব্যবধানে হারিয়েছে। হ্যান্সি ফ্লিক আরও একটা ভালো স্টার্ট করেছেন। এগুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে বলে নিতে চাই যে দেশের এই কঠিন অবস্থায় আশা করছি এত বিপদের মাঝেও ভালো থাকার চেষ্টা করবেন, নিজেকে নিজের পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। আরও একটা অনুরোধ থাকলো, ম্যাচটা কমপ্লিটলি দেখতে পারিনি, বিশেষ করে ওয়েদারের কারণে যে ম্যাচটা ডিলেড হয়েছে ক্ষণে ক্ষণে, তারপর একেবারে পূর্ণাঙ্গভাবে দেখা হয়নি এবং একই সঙ্গে এটাও জানি না যে ভিডিওটা কখন পাবলিশ হবে। নানা রকমের সমস্যায় আমরা কিন্তু চলছি, তারপরও জীবিকার একটা তাগিদ আছে। আমি আশা করব আপনারা ব্যাপারগুলো বুঝবেন, ভুল বুঝবেন না। এই মুহূর্তে বার্সার জন্য সবচেয়ে স্বস্তির যে ব্যাপার সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিক এই দলটার মধ্যে একটা অন্য রকমের হাঙ্গার শুরুতে অন্তত ইনজেক্ট করতে পেরেছেন। একটা প্যাশন দেখা যাচ্ছে ইয়াংস্টারদের মধ্যে, নিজেকে প্রমাণ করার একটা বিশেষ রকমের যে ক্ষুধা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো কিছুই হতে পারে না। হ্যান্সি ফ্লিক ইয়াংস্টার এই দলটার মধ্যে যে কিছু না কিছু প্রভাব রেখেছেন, জানি না সে প্রভাবটা শেষ পর্যন্ত কত বড় পজিটিভ আকারে সামনে আসবে, তবে প্রভাব যে রাখা শুরু করেছেন সেটা খেলার স্টাইলে কিন্তু একেবারে পরিষ্কার। বার্সা যে পরিমাণ পরিশ্রম করছে, যেভাবে বার্সা প্লেয়াররা শুরুর দিকে বল মুভ করিয়েছেন, যেভাবে সেকেন্ড হাফে শুরুতে বার্সেলোনা রীতিমতো পজিশন গেমে ডমিনেট করার চেষ্টা করেছে, সকল কিছুকে পজিটিভ আকারে নিতে হবে। পাও ভিক্টর দুটো গোল করেছেন 42 এবং 54তম মিনিটের সময় নিকো পাজ একটা গোল পরিশোধ করেছেন। আলাদা করে পাও ভিক্টর সম্পর্কে আপনার আলোচনা করতে হবে। লেভানডফস্কি যথেষ্ট ব্যাকআপ দরকার এবং এই লিস্টে ভিটো রকিকে কেন্দ্র করে অনেক কিছু হলো। ব্যাপারটা একেবারে স্পষ্ট, হ্যান্সি ফ্লিকও কিন্তু এই জিনিসটি স্পষ্টত প্রি সিজনের প্রথম দুটো ম্যাচে বুঝিয়ে দিলেন যে রবার্ট লেভানডফস্কির পাশে আরও একজন স্ট্রাইকার হিসেবে কোনো একজন প্লেয়ারকে যদি এই মুহূর্তে একটু বেশি প্রেফার করা হয়, তাহলে সে প্লেয়ারটার নাম পাও ভিক্টর। একই সঙ্গে উইংও খেলতে পারেন। সব মিলিয়ে বার্সেলোনাতে এই সিজনে, অর্থাৎ সামনে যে সিজনটা শুরু হচ্ছে, পাও ভিক্টর সেখানে একটা কি রোল প্লে করবেন, বার্সার গুরুত্বপূর্ণ একজন ব্যাকআপ হিসেবে কাজ করবেন, এই জিনিসটা মোটামুটিভাবে বলা যাচ্ছে। আরও একটা 4-2-3-1 ফরমেশন আমরা দেখলাম, যেখানে ক্ষণে ক্ষণে তোরে, কাসাদো কিংবা বার্নালরা হয়তোবা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকে একটা ম্যাচ কাটিয়েছেন, তবে 4-2-3-1-এ বার্সেলোনার এই ম্যাচের সবচেয়ে বড় পজিটিভ যে পয়েন্ট সেটা হচ্ছে ফুল ব্যাকরা যেভাবে খেলেছেন, বিশেষ করে 12 নম্বর জার্সি পরিহিত রাইট ব্যাক অ্যালেক্স ভাইয়ে কিংবা আলেহান্দ্রো বালদেরা যে পারফরমেন্সটা দিয়েছেন, আমি এখানে একেবারে ক্লিয়ারলি বলতে চাই যে বার্সার এই যে আমরা অনেক পজিশনে প্লেয়ারের কথা বলছি, আমরা রাইট ব্যাক পজিশনটা, লেফট ব্যাক পজিশনটা কিছুটা হলেও কিন্তু আড়ালে নিয়ে যাচ্ছি। তবে 4-2-3-1 ফরমেশনে এই সময়টাতে এসে রাইট ব্যাক, লেফট ব্যাক অর্থাৎ ফুল ব্যাকদের দামটা আরও অনেকটুকু বেড়ে যাবে। একটা ম্যাচের গতিপথ নির্ণয় করতে এই ফুল ব্যাকরা সত্যিকার অর্থে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। এই ম্যাচে আপনি 12 নম্বর জার্সি পরিহিত অ্যালেক্স ভাইয়ের সেই অ্যাসিস্টটা দেখুন, কিভাবে বুটের আউটার সাইডটা ব্যবহার করেছেন, ওভারঅল ম্যাচে তার প্রোগ্রেসটা দেখুন। সব কিছুই কিন্তু এই জিনিসটা বলে, আপনার কাছে যখন একজন ভালো মানের রাইট ব্যাক থাকে এবং তিনি যখন ইনফর্ম থাকেন, তখন ফাইনাল থার্ডে ডি বক্সের মধ্যে প্লেয়াররা আসলে কতটুকু সুবিধা পান। এই ম্যাচে পাও ভিক্টর যদি হ্যাটট্রিকও পেয়ে যেতেন, তাও কিন্তু খুব একটা বিষয় অবাক হতাম না। শেষের দিকে এসে যখন ভিনিসিয়াস জুনিয়র নাম নেন, যখন নিকো পাস দুর্দান্ত একটা গোল করলেন, তারপরও কিন্তু রিয়ালের কাছে সময় ছিল এবং ভিনিসিয়াস জুনিয়রে একটা গোল পেয়েও যেতে পারতেন। তবে বার্সেলোনা যে সেই প্রেশারটা অ্যাবজর্ভ করতে পেরেছে, ডিফেন্সিভ একটা ভালো পারফরমেন্স দিতে পেরেছে, সেটারও একটা প্রশংসা করতে হবে এবং সব মিলিয়ে একটা ক্লিন পারফরমেন্স ছিল, একটা টিম পারফরমেন্স ছিল বলা উচিত। এই যে শুরু থেকে একটা টিম পারফরমেন্স বের করে আনতে পারছেন, পাও ভিক্টরদের মতো প্লেয়ারদেরকে আসলে প্রি সিজনে পিক করতে পারছেন, এখন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের শুরুটা একেবারে A+ মার্কে হলো। দেখা যাক সামনে কি করান। আদিওস ভিস্কা এল বার্সা।